নমস্কার, আমি অলোক দত্ত, ট্রাভেলার অলোক। এবারে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা এবারে 4 জন এই মহাকুম্ভের সাক্ষী হলাম। তো এত কোটি কোটি মানুষের মধ্যে এখন রাত প্রায় 10টা, আমরা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। একটু আগে আমরা এসছি। কিভাবে এসছি এবং কিভাবে, যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আপনারাও যেতে পারেন, তার আমি ডেসক্রিপশান আমি দিয়ে রাখছি। কারণ ইচ্ছাটা থাকলেই কিন্তু এই মেলা প্রাঙ্গণে পৌঁছানো যায়। তো আসা যাক, আমরা মেলার সম্বন্ধে একটু জানি এবং মেলাটা কী সে সম্বন্ধে একটু রাখি। মহাকুম্ভ মেলা, এই মেলা ফেস্টিভ্যাল হয় প্রত্যেক 144 বছর অন্তর। নর্মালি কুম্ভ মেলা ফেস্টিভ্যাল হয় 3 বছর, 6 বছর এবং 12 বছর। তো 3 বছরকে কোয়ার্টার, অর্থাৎ যেটাকে আমরা বলি কোয়ার্টারলি, আর 6 বছরের মাথায় যেটা অর্ধকুম্ভ, আর 12 বছরে হচ্ছে পূর্ণকুম্ভ। প্রত্যেকটা 12 বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। আর এই 144 বছর পর এই 2025 সালে এটা হচ্ছে মহাকুম্ভ। তো এই মহাকুম্ভ মেলার যে আনন্দ আস্বাদন, সেই আনন্দ উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তবে এবারে আমাদের না টিকিট পেয়েছি ট্রেনের, না কোনো ফ্লাইটের। সব জায়গায় দেখছি পুরো ফুল ভর্তি। কিভাবে যাব এই নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু আমার সহধর্মিণী অর্থাৎ মনু, তার অনুপ্রেরণায় আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মহাকুম্ভে। এবং এখানে সবথেকে সহযোগিতা করেছে যে হচ্ছে হারু, সে শিবপ্রসাদ, ওর 67 বছর বয়স, কিন্তু সে রাজি হলো যে হ্যাঁ আমরা যাব, চল। তো আমি, অভিজিৎ আর সুভাষকে পাওয়া গেছে গাড়ি পাইলট হিসাবে, অর্থাৎ চালক হিসাবে। খুব ভালো মস্তিদার ছেলে। তো এই 4 জন মিলে আমরা এবারে বেরিয়ে পড়েছি। কুম্ভের ইতিহাসটা কিছুটা জেনে রাখলে ভালো লাগবে। এই কুম্ভ মেলা মানে আমাদের সংস্কৃত যে এতে আছে, আমাদের পৌরাণিক ইতিহাসে যেটা বলছে, এটা একটা পাত্র, এবং সেই পাত্রে, অর্থাৎ আমাদের হিন্দু মাইথোলজিতে যেটা আছে যে কুম্ভ একটা কী বলবো পবিত্র জিনিস। যখন দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন, সেই সমুদ্র মন্থন থেকে আমরা এই অমৃত উদ্ধার হয়েছিল। সেই অমৃতরা নিয়ে যে দেবতারা, ইন্দ্রর যে পুত্র ছিল জয়ন্ত, তিনি যখন চলে যাচ্ছেন তখন কিছু অসুররা সেই অমৃত পান করার জন্য তাকে ধাওয়া করে, এবং সেই যেতে গিয়ে যে 2-4 ফোঁটা পড়েছিল, সেই 4 ফোঁটার মধ্যে এই প্রয়াগরাজ হচ্ছে অন্যতম। প্রয়াগরাজের পরে আছে হরিদ্বার, আর আছে নাসিক, আর হচ্ছে উজ্জয়িন। এই 4 জায়গাতে এই অমৃতর ড্রপ পড়েছিল বলে এই 4 জায়গাটাকে কুম্ভ হয়। এবং এই মহাকুম্ভ এবারে যে 25 সালের 2025-এর অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে প্রয়াগরাজে। যদি আপনারা কিছু না পান, সেক্ষেত্রে আমি অল্টারনেট হিসাবে বলছি, বাই রোডে চলে আসুন। বর্ধমান আসানসোল হয়ে সোজা একদম ধানবাদ দিয়ে চলে আসতে পারেন, NH 19 ধরে একদম সরাসরি প্রায় 800 কিলোমিটার দূরত্ব। আমরা যেভাবে গেছিলাম, আমরা একটা গাড়ি নিয়েছিলাম, আমরা হারুর গাড়িটা নিয়েছি। সেই গাড়িতে আমরা NH 19 ধরে আমরা সরাসরি চলে গেছি একদম দুর্গাপুর, পানাগড়, আসানসোল, ধানবাদ হয়ে ঔরঙ্গাবাদ, সুলতানপুর হয়ে একদম সোজা বারাণসী থেকে প্রয়াগরাজ। এবার প্রয়াগরাজে ঢোকার মুহূর্তে 2টো রাস্তা আছে। আপনারা যদি কোনো কিছু ঠিক না করেও যান, তাহলে আপনারা কি করবেন, প্রয়াগরাজ থেকে কানপুরগামী যে রাস্তাটা আছে, সেখান থেকে কিছুটা গেলেই ডান দিকে জুনসি বলে একটা জায়গা আছে। সেই জুনসি হচ্ছে একদম প্রয়াগরাজের একদম নিয়ারেস্ট কাছে। তো এইভাবে আমি আরও ডেসক্রিপশান দিয়ে দেবো। আর যদি কেউ ট্রেনে যান বা ফ্লাইটে যান, তাহলে ট্রেনের তো রুট আমি অনেকগুলো বলে দিয়েছি, কিন্তু ট্রেনের টিকিট এখন পাওয়া খুব মুশকিল, বা ভিআইপি কোটাতে যদি পান সেটা আলাদা ব্যাপার, কিন্তু তৎকালেও পেতে পারেন। আর ফ্লাইটে গেলেও আপনারা বারাণসী হয়ে বা লখনৌ হয়ে, এবং প্রয়াগরাজেও এখন অল স্টপেজ দিচ্ছে মোটামুটি, যে দিল্লিগামী যে ফ্লাইটগুলো সেগুলোতে
প্রয়াগরাজ হয়ে এলাহাবাদ হয়ে যাচ্ছে। তো সেইগুলো যদি ইনফরমেশান নিয়ে আপনারা যেতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। এখনও সময় আছে, আগামী 26 তারিখে আর একটা তিথি আছে। তো সুতরাং যদি কারোর ইচ্ছা থাকে যে আমরা এবার প্রয়াগরাজে যাব বা মহাকুম্ভে স্নান করব, তাহলে কিন্তু আপনারা এখনও আসতে পারেন। যেমন আমিও এসছি, এরকম আমার মানে কল্পনা ছিল না, আমিও ভাবতে পারিনি যে আমি এই প্রয়াগরাজে আসতে পারবো। তো সেই জন্য আমি আপনাদেরকে কি ইজি ইনফরমেশান এবং কিভাবে আসতে পারেন তার একটা ছোট্ট নমুনা দিচ্ছি। সুতরাং যদি আপনারা মনে করেন যে আমরা ফ্লাইটে যাব না বা ট্রেনে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসে আরামসে চলে আসতে পারেন। তো আমরাও সেইভাবে গাড়ি করে নিয়ে চলে এসেছি। এবার দেখুন এখন প্রায় রাত 10টা, 10:30 হবে, 10:30, হ্যাঁ। তো এখানেও মেলা প্রাঙ্গণে প্রচুর ভিড়, আর এবার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে অনেকে শুনছি অনেক রকম হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি যদি এতে আসেন, ওই যে বাই কার বা বাসে বা প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত যদি চলে আসেন, সেখান থেকে টোটো এবং সিঙ্গেল বাইক, স্কুটি, প্রচুর ছেলে মেয়ে এই ডিউটি দিচ্ছে এবং 24 ঘন্টা আপনি পাবেন সব কিছু। তো আমরা কিভাবে গেছি তার ব্যাখ্যাটা এবং আমরা কি কি দর্শন করলাম সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশান বক্সে তো দিয়েছি। তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে এই মেলা প্রাঙ্গণে আর রাত্রিরে কি হচ্ছে, অনেকে এসে রাতে স্নানটা সেরে নিচ্ছে। যদিও আজকালের মধ্যে কোনো সেরকম তিথি নেই, আবার 26 তারিখে রয়েছে, সেই 26 তারিখে শিব পূর্ণিমার দিনে আবার একটা তিথি রয়েছে। কিন্তু আমার মনে হয় না, যদি ইচ্ছা থাকে এই সারা মাসটা কিন্তু সত্যি এখানে সঙ্গমে এসে যদি স্নান করে যেতে পারেন, তাহলে আপনাদের যে মনের একটা যে ইচ্ছা বা বাসনা, সেটা অনেকেই পূর্ণ হবে। এবং আমরা যেভাবে এসছি সেই দেখছি তো এখানে বৃদ্ধ থেকে বাচ্চা মানে বুড়ো সবাই, কেউ এখানে বাদ যায়নি যারা কুম্ভতে এসছেন। প্রায় এখনও পর্যন্ত যা সরকারি হিসাব বলছে, প্রায় 48 থেকে 49 কোটি লোক অলরেডি স্নান সেরে ফেলেছেন। আরও যে কত কোটি চান করবে জানি না, তবে ভিড় কিন্তু প্রচুর, আর ব্যবস্থাও কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে। এবার দেখুন, তার মধ্যে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে, সেটা তো অস্বীকার করা যায় না, কিন্তু সেগুলো কিছুটা মানুষের কিছুটা কি বলবো গাফিলতি, বা তারা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছিল। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে প্রায় 30-32, সরকারিভাবে 30 বলছে, আর নিখোঁজ হয়েছে অনেকে। তো সেগুলোকে নেগেটিভ সংবাদ নিয়ে এগোলে হবে না। আমরা এই যে এই রোড ধরে আমরা গেছি, সেই রোডের বিবরণও আপনাদের একটু দিচ্ছি। রাস্তা খুব সুন্দর, ন্যাশনাল হাইওয়ে, তবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। আমরা সরাসরি একদম যাইনি, কারণ একটু মাঝখানে ব্রেক নিয়েছি। আমরা বারাণসী থেকে 15 কিলোমিটার আগে একটা সুন্দর রিসোর্ট ছিল, সেই এতে আমরা খুব কম খরচায় পেয়ে গেছি, মাত্র 1000 টাকাতে আমরা একটা রুম পেয়েছিলাম। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে বরাবর আমরা এগিয়ে চলেছি। রাস্তা খুব সুন্দর, মানে একদম মাখনের মতো রাস্তা, কোনো জার্কিং নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, তবে টোল আছে। যদি গাড়ি নিয়ে যান তাহলে আমি বলবো যে ফাস্ট ট্র্যাকে অন্তত 3000 টাকা মতন আপনারা ভরিয়ে নেবেন, ছোটো গাড়ি। বড়ো গাড়ির ক্ষেত্রে রেটটা আমি বলতে পারবো না কত করে, কিন্তু ছোটো গাড়িতে মোটামুটি কোথাও 100, কোথাও 120, কোথাও 140 টাকা এরকম টোল ট্যাক্স আছে। তো 1000-3 টাকা আপনার প্রায় টোল লাগবে। আর তেল 11 থেকে 12,000 টাকা মতন ছোটো গাড়ি, মানে 5 সিটের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে মোটামুটি এই তেল লাগে। এই একটা আমি রাফ হিসাব দিলাম। তো যাওয়ার পথে আমরা বিভিন্ন জায়গায় নেমে, এই যে দেখতে পাচ্ছেন যে চাষ হচ্ছে একদম রাস্তার ধারে, আমরা দাঁড়িয়ে মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে গেছি, একেবারে তো টানা গাড়ি চালানো যায় না। তো সেই জায়গায় যেখানে যেখানে পেয়েছি, এটা আলুর ক্ষেত, সুন্দর চাষ হচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ের ধারে, আমরা দাঁড় করিয়ে সেখানে ছবি তুলেছি। অনেক জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। তো সেই সমস্ত কিছু নিয়ে একটা বেশ সুন্দর যাত্রা হলো, মানে কি বলবো,
একটা কমপ্লিট জার্নি, যেটা আমার মানে এক্সপেক্ট ছিল না যে আমি এই মহাকুম্ভে যাত্রা করতে পারবো কি না। তো যাই হোক, সব কিছুই বলবো ওপরওয়ালার ইচ্ছা এবং আশীর্বাদ। আর হর হর মহাদেব, তার খুব ইচ্ছা শক্তি, আমার যে ইচ্ছা আছে সেইটা ইচ্ছাটা প্রকাশ পেয়েছে, আমি যেতে পেরেছি এবং স্নান করতে পেরেছি। তো সেই কিভাবে গেছি এবং তার রাস্তার বিবরণ এবং সেইখানে কোথায় কোথায় কী পাবেন না পাবেন, ছোটোখাটো ধাবা রাস্তার ধারে ভর্তি রয়েছে, কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া নিয়ে। তবে মানসিকতা নিয়ে যেতে হবে যে আমরা সেইভাবেই যাব এবং কোনো রকম আর্টিফিশিয়াল বা কোনো এর ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন যাচ্ছি, এটা হচ্ছে ধানবাদের পরে পরেশনাথের মন্দিরের এর চূড়া দেখা যাচ্ছে উপর থেকে, অনেকটাই হাঁটতে হয়। তো এই সঙ্গে এই যে আমরা রয়েছে, হারু গাড়ি চালাচ্ছে এখন এই মুহূর্তে, হারু আছে, সুভাষ আছে, আমি আছি, অভিজিৎ আছি, এই চারজন আমরা এই ছোট্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন, একটুখানি দেখালাম এই কারণে, কারণ এখানকার যে সিনারি, এটা সুভাষও বেশিরভাগ সময়টাই সুভাষ গাড়ি চালিয়েছে, আর মাঝে মাঝে ওকে একটু রিলিফ দিয়েছে হারু। আর সুভাষের একটা হচ্ছে যে ও নিজে ভালো গাড়ি চালায় এবং ভালো খুব মেকানিক্স, সুন্দর মেকানিক্স, সেই জন্য ও অন্য কাউকে গাড়ি চালানোটা ওর ঠিক পছন্দ না বা ছাড়ছেও না। আমরা কম বেশি কিছু কিছু প্রত্যেকেই গাড়ি চালাতে পারি, তা সত্ত্বেও সে আমাদের দিচ্ছে না। এই যাচ্ছি যখন রাস্তা দিয়ে, বিহার, ঝাড়খণ্ড, বিহার আর ইউপি, এই তিনটে স্টেট আমাদের পশ্চিমবাংলা থেকে বেরিয়ে এই তিনটে স্টেটকে আমরা ক্রস করলে, অর্থাৎ আমরা তো যাবো অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশেই, তো প্রথমে ঝাড়খণ্ড পড়বে, ঝাড়খণ্ড পরে বিহার পড়বে, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশে পৌঁছবো। তো এইভাবে এত সুন্দর একটা জার্নি আমরা কভার করলাম এবং খুব কম সময়ের ডিসিশন নিয়ে, একদম যাকে বলা হয় সেই উঠলো বাই তো কটক যাই, সেইভাবে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলেও ঠিকঠাক পৌঁছে গেছি। তো যে কীভাবে এলাম এবং রাস্তার যে বিবরণ এবং রাস্তার যে কন্ডিশন, সেই রাস্তাটা দেখাচ্ছি। শুনেছি কিছুদিন আগেও এই রাস্তায় প্রচুর জ্যাম হতো, তবে হ্যাঁ, আমরা যে জ্যাম পাইনি তা না, তবে আমরা যে জ্যামটা পেয়েছি সেটা হচ্ছে ডিউ টু রাস্তা সারানোর জন্য। আর সব থেকে যেটা বড় প্রবলেম হচ্ছে টোল ট্যাক্সের সাংঘাতিক ভিড় হয়। সেই টোল ট্যাক্সের লাইন অনেক দূর পর্যন্ত চলে যায়, কারণ টোল ট্যাক্সের তো এই রাস্তায় তো যে আলাদা যে সমস্ত মালবাহী গাড়ি আছে, লরি আছে, বাস আছে, সমস্ত কিছু তো যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এটা দেখছেন যে সূর্য প্রায় ডুবতে চলেছে, সেই অবস্থায় আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের মধ্যে। সেই ঝাড়খণ্ডের যে রাস্তা দিয়ে যাচ্ছি, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আমাদের আজকের টার্গেট হচ্ছে এনিহাও অন্তত প্রয়াগরাজের কাছাকাছি চলে যাওয়া, হয় ঔরঙ্গাবাদ না হলে বারাণসী, যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা থাকবো, এরকম একটা টার্গেট নিয়ে বেরিয়েছিলাম। কারণ টানা 800 কিলোমিটার রাস্তা একদিনে কভার করা বেশ চাপ আছে। যদিও আমাদের যে ড্রাইভার মানে অর্থাৎ পাইলট সুভাষ কিন্তু বলছে যে আমি বেরিয়ে যাব, কিন্তু তার মধ্যে অনেক কিছু কনসিডার করতে হয় না, খাওয়া, ব্রেক নেওয়া, চা জল খাওয়া, এই সমস্ত সব কিছু নিয়ে কিন্তু ওটা প্রায় 15 থেকে 16 ঘন্টার জার্নি আছে। গুগল স্যার অবশ্য এটাকে 15 ঘন্টা 40 মিনিট এরকম টাইম দিচ্ছে, দেখাচ্ছে, কিন্তু বাস্তবটা হয়তো তার থেকে বেশি হতে পারে। তো এইভাবে আমরা এই রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম। এটা হচ্ছে সোন নদীর ওপর বিরাট বড় ব্রিজ, এটা প্রায় 3 কিলোমিটার ব্রিজ। আর রাস্তায় জ্যাম, কি সাংঘাতিক গাড়ির জ্যাম, প্রায় আমাদের এখানে 1.5 থেকে 2 ঘন্টা আমরা এই জ্যামে আটকে গেছি। যাই হোক, আমরা যেখানটায় কাছাকাছি একটা বারাণসীর কাছে একটা জায়গায় এসে হোটেল পেয়েছি, হোটেলটা খুব সুন্দর, কিন্তু সেখানে আমাদের হারুবাবু সব রান্নার জিনিস নিয়ে গেছে, খাওয়ার জিনিস, তো অত রাত্রিরে তো কোনো কিছু কোথাও পাবো না, সেই জন্য আমরা সব ব্যাকআপ নিয়ে গেছিলাম। সেই রান্নার জিনিস
এই যে দেখছেন এই রিসোর্টটা, এটা একটা বিয়ে বাড়ি টাড়িও ভাড়া দেয়। আমি এখানে একটা জিনিস দেখলাম যে সমস্ত এই বাইপাসের ধারে যত ভালো ভালো হোটেল আছে সেই হোটেলগুলো কিন্তু সমস্ত এই বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ি টাড়ি ভাড়া দিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এবারে তো ওরা বলছে সাংঘাতিক চাপ প্যাসেঞ্জারের, কেউ 4 ঘন্টা 5 ঘন্টা রেস্ট নিয়ে, কেউ 2 ঘন্টা রেস্ট নিয়ে, কেউ বা স্নান সেরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরাও এরকম এই হোটেলটা পেয়েছিলাম। আমরা ফ্রেশ হয়ে একদম রান্নাবান্না আমাদের হারুবাবু খুব সুন্দর রান্না করেছিল, সেই খাওয়া দাওয়া করে আমরা এই হোটেলে থেকে এখান থেকে এই যে আমাদের গাড়ি 1863 এই গাড়িতে করেই আমরা পুরো প্রয়াগরাজ গেছি। তো এই রাস্তায় যাওয়ার পথে কি কি পেয়েছি এবং কোথায় কোথায় আমরা ছিলাম সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো আপনারা এটা দেখে ভাবছেন খুব রাজকীয় ব্যাপার, তা কিন্তু না, কস্টলি, খুবই কম খরচায় আমরা পেয়েছিলাম। আমরা এই রুমটা পেয়েছিলাম মাত্র 1000 টাকায়। আর আমরা অবশ্য 4-5 ঘন্টা ছিলাম, বেশিক্ষণ থাকিনি, কারণ আমরা ওই জাস্ট একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়েই একদম রাস্তায় জ্যাম, দেখুন এই রকম গাড়ির লাইন, এই লাইন কোথাও কোথাও 3 কিলোমিটার 5 কিলোমিটারও দেখাচ্ছে। গুগলে বলছে এইখান থেকে আরও 5 কিলোমিটার পুরো জ্যাম। সুতরাং এটা বেরোতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর সেই সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ সরকার পুলিশ, সেও মাঝখানে রাস্তায় বন্ধ করে দিচ্ছে গাড়িতে। তো যাই হোক, এবার ছেড়েছে আমাদের। এবারে কিছুটা ব্যাকআপ নেওয়ার জন্য একটু ঘুমিয়ে পড়েছে আমাদের ড্রাইভার বাবু, সুভাষবাবু পিছনে ঘুমোচ্ছে। তো তো এই রাস্তায় হ্যাঁ পিছনে একটু নিচ্ছে, আর আমাদের হারুবাবু গাড়ি চালাচ্ছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো। মাঝখানে এরকম রাস্তাও ফাঁকা পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে এই প্রয়াগরাজে গিয়ে কিছুটা দূর যাওয়ার পরে যে কানপুর রোড বা তার আগে যে রাস্তাটা গেছে প্রয়াগরাজের দিকে, সেখান থেকে গিয়ে বাঁদিকে জায়গায় ঢুকে যেতে হবে। এই বাঁদিকের যে রাস্তাটা আছে এখান থেকে 16 কিলোমিটার হচ্ছে মাত্র সঙ্গমস্থল। এটাকে ঝান্সি বলে যারা হয়েছে, ঝুনসি বা জুনসি, এই ঝুনসির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। একদম গ্রামের মধ্যে রাস্তা, এই রাস্তাটাই একদম ফাঁকা। এই ফাঁকা রাস্তা দিয়ে এখানে সব দুদিকেই দেখুন কত সুন্দর চাষবাস হচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা 16 কিলোমিটার পথ, সেই 16 কিলোমিটার ভেতর দিয়ে গিয়ে আমরা সরাসরি ওই সঙ্গম প্রাঙ্গণ, যেখানে লালচক, যদিও সেই পর্যন্ত গাড়ি নিয়ে যেতে দেবে কিনা জানি না, কিন্তু আমরা এগিয়ে চলেছি এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে। এটা কিন্তু অনেকেই জানে না। এটার জন্য আমি কৃতিত্ব দেবো আমারই আর এক বন্ধু পম্পি, ওরা গেছিল, আর ওর ভাই বাপ্পা, এরা আমাদের এই ইনফরমেশানটা দিয়েছিল যে এই ভেতরের রাস্তাটা দিয়ে গেলে শর্টকাট হবে, প্লাস আমরা একদম সঙ্গম স্থলে পৌঁছতে পারবো। যেটা বেশিরভাগ অনেক যারা তীর্থযাত্রী বা এই মহাকুম্ভে স্নানের জন্য গেছেন তারা কিন্তু এই রাস্তাটা অনেকে ধরেননি বা হয়তো জানেন না। সেই জন্য আমার ইনফরমেশান থাকলো যে এই রাস্তা ধরে একদম গ্রামের রাস্তা দিয়ে গিয়ে, এই দেখতে পাচ্ছেন চারিদিকে সব সর্ষে কি সুন্দর ফুটে আছে, হলুদ ফুল একদম সর্ষের। তো এই গ্রামের রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি এখানটায়, কারণ এখানে আবার একটু আনাজপত্র কেনার ইচ্ছা আছে, কারণ এই সবজি এখানে বিক্রি করছে রাস্তার উপরে, খুব একদম ফ্রেশ সবজি। তো সেই সবজি আমরা বেগুন কিনেছি, একদম টাটকা বেগুন 15 টাকা, টমেটো 15 টাকা 20 টাকার মধ্যে, এরকমভাবে আমরা অনেক সবজি কিনে। তো অবশেষে আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে। তো মেলা প্রাঙ্গণে এসে আমরা একদম একটু যে রুমটা আমাদের বুক করা ছিল সেই রুমের থেকে, ওটা হচ্ছে মল্লিক, একটা কবরস্থান বলে একটা জায়গা আছে, সেই মল্লিক কবরস্থানের পাশেই আমরা লালচকের কাছে এটা, সেখানে একটা রুম নেওয়া হয়েছিল। রুমটা আমাদের ভাড়া নিয়েছে 2000 টাকা একদিনের জন্য, কমই পেয়েছি আমরা, কিন্তু সেই রুমের মধ্যে
থেকে আমরা ওখান থেকে ব্যাগপত্র রেখে সোজা চলে এসেছি একদম মেলা প্রাঙ্গণে। এখন প্রায় রাত 10:30 বাজে। তো সেই মেলা প্রাঙ্গণের যে সিনারি দৃশ্য দেখুন, সেই দৃশ্য দেখে আমি আপনাদেরকেও একটু এটা তুলে ধরার চেষ্টা করছি। মনে হচ্ছে না যেন এটা কোটি কোটি মানুষের ভিড়, আর তার মধ্যে এখানে একটু জল দিয়ে ধুয়েছে। কয়েকদিন আগে শুনেছি এইখানেই বহু লোক স্ট্যাম্পেড হয়ে মারা গেছিলো। এই সেই জায়গাটা যেখানটায় বডিগুলো রাখা ছিল। এই একটা স্ন্যাক্স কর্নার আছে, সেই স্ন্যাক্স কর্নারে ডান দিকে সব পুলিশের, এখানটায় পুলিশের ব্যারিকেড। তো সমস্ত কিছু একটা সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে মেলা প্রাঙ্গণে। এত রাত্রিরও দেখুন কোনো মানে এর অভাব নেই, প্রচুর ভিড়, এখনও প্রচুর লোক আসছে এবং মানে লাখে লাখে কি বলবো। তো সবারই উদ্দেশ্য পুণ্য স্নান করা। তো দেখতে পাচ্ছেন কত বয়স্ক লোকরা, ইয়াং তো আছেই, বয়স্করাও আসছেন, সবাই মিলে একটা সুন্দর পরিবেশের মধ্যে এখানে উপস্থিত হয়েছে। আপনারা আমাকে অনেক আশীর্বাদও করেছেন, আশা করি এবারেও করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুম্ভ থেকে প্রথম পর্বে অলোক দত্ত।